স্ক্রিনটা বা সৌমতা স্ক্রিনটা দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আগের দিনকে আমরা হচ্ছে গিয়ে শর্করা জাতীয় খাবারের কি করে শোষণ হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের মনে থাকবে। সেখানে বেশ কিছু চ্যানেল, ট্রান্সপোর্টার এগুলো নিয়ে কথা হয়েছিল। আজকে আমরা প্রধানত আলোচনা করব প্রোটিন নিয়ে। প্রোটিন জাতীয় খাবার, একটু আগে টিফিন টাইম পেরিয়ে এসছে। তো কিছুজন যদি প্রোটিন জাতীয় খাবার খেয়ে থাকে, টিফিনের মধ্যে যদি ছিল, তাদের টিফিনে যদি ডিম হোক বা পনির হোক বা ডাল জাতীয়, শস্য জাতীয় এই ধরনের যদি কোনো খেয়ে থাকে, বা আমাদের স্কুলের সময় তো হচ্ছে গিয়ে বাইরে খুব ভালো ভুট্টা পাওয়া যেত, তো সেই ধরনের কিছু, তো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ঠিক আছে, অন্যান্য উপাদানও থাকে, তার সাথে অন্যতম একটা প্রোটিনও থাকে। তো এই প্রোটিনকে পরিপাক করার জন্য আমাদের মুখের মধ্যে আমরা যখন চিবোই, সেখানে প্রোটিনকে পরিপাক করার জন্য আমাদের লালা রস বা স্যালাইভারি জুসে কোনো ধরনের প্রোটিওলাইটিক এনজাইম থাকে না। ওকে। পরবর্তীতে স্টম্যাক বা পাকস্থলীতে প্রোটিন ডাইজেশনটা শুরু হয়। কোথা থেকে শুরু হয়? খাবারটা যখন মুখ থেকে চিবিয়ে চিবিয়ে, তাহলে মুখের মধ্যে খাবারের কোন অংশটার পরিপাক হয়? মুখের মধ্যে খাবারের মধ্যে যে শর্করা পরিমাণটা, তার শর্করাটা থাকে খাবারে, সেইটার সাথে হচ্ছে কি অ্যামাইলেজ নামক উৎসেচকটা মিলে সেটার পরিপাকে সাহায্য করে। কিন্তু কোনো প্রোটিনকে ভাঙার জন্য কোনো উৎসেচক হচ্ছে গিয়ে স্যালাইভারি জুসের মধ্যে থাকে না। তার ফলে মুখের মধ্যে আমরা যতই চিবোই প্রোটিনের, তুমি একটা কিছু, মানে যারা মাংসাশী হোক বা যদি নিরামিষ, বা সেক্ষেত্রে যদি কেউ পনির খেয়ে থাকে, পনির চিবোচ্ছ, বা মুখের মধ্যে ডিমের সাদা অংশটা নিয়ে অনেকক্ষণ ধরে চিবোচ্ছ, অথবা চিকেনের জাতীয় বা মাছের যদি কোনো অংশ নিয়ে অনেকক্ষণ ধরে মুখের মধ্যে চিবো, সেটার কিন্তু কোনো পরিপাক হচ্ছে না, সেটা ছোট ছোট টুকরোয় ভেঙে যাচ্ছে। টুকরোয় ভাঙতে ভাঙতে একদম মিহি হয়ে যাচ্ছে, স্লারি টাইপের একদম থকথকে হয়ে যাচ্ছে, সবকিছুই হবে, কিন্তু পরিপাক বলতে যেটা বোঝায় যে প্রোটিনটা ভেঙে ছোট্ট ছোট্ট আরো সরল কণায় পরিণত হবে, সেই জিনিসটা সরল প্রোটিনে পরিণত হবে বলতে গেলে শর্করার মতো, সেরকম কিন্তু হচ্ছে না। তাহলে স্টমাকের মধ্যে কি হয়, বা পাকস্থলীর মধ্যে প্রোটিন ডাইজেশন স্টার্ট হয়, এবং স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের মধ্যে প্যানক্রিয়াটিক জুস থেকে বেশ কিছু এনজাইম বা উৎসেচক আসে, যারা এই প্রোটিনটাকে পরিপাক করতে সাহায্য করে। তাহলে কিভাবে হয় এবারে আমরা একটুখানি দেখে নিই। দেখো, এখানে ডান দিকে দেখতে পাচ্ছ ডায়েটারি প্রোটিন। ডায়েটারি প্রোটিন কথাটার মানে কি? খাবারের মধ্যে দিয়ে পরিমাণ প্রোটিন রয়েছে, সেটা থেকেই থ্রু দিয়েই আমরা প্রোটিনটা পাচ্ছি। মুখে, মাউথে কোনো প্রকারের প্রোটিন ডাইজেশন হচ্ছে না। প্রোটিনটা কোথায় চলে যাচ্ছে? পুরো সোজা সোজা যখন হচ্ছে কি মুখ থেকে যখন পাকস্থলীতে পৌঁছচ্ছে, আমরা যখন গিলছি খাবারটাকে, তার মধ্যে উপস্থিত প্রোটিনটা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে একটা অ্যাসিড আমাদের হচ্ছে কি পাকস্থলীর মধ্যে ক্ষরিত হয় যখন খাবার প্রবেশ করে। বা আগের দিনকে আগে একটা ক্লাসে বলেছিলাম, যদি আমরা খাবার নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, বা খাবারের গন্ধ থেকে খাবার হবে সেটা শুনে বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে যখন আমরা বুঝতে পারি যে আমরা এবারে খেতে চলেছি, তখন থেকেই হচ্ছে গিয়ে খাবারের জন্য তখন তখন থেকেই পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? আরেকটা জিনিসকে উদ্দীপিত করে, সাহায্য করে কি তৈরি করতে? পেপসিন তৈরি করতে। পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি হয়, কিন্তু সেই তৈরি হওয়াটা কে হেল্প করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের পাকস্থলীতে ক্ষরণ হয়। যে পেপসিনটাও কোথায় তৈরি হলো? পাকস্থলীতেই তৈরি হলো। কি থেকে তৈরি হলো? পেপসিনোজেন থেকে তৈরি হলো। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন কি করে? আমাদের যে খাবারে উপস্থিত প্রোটিনটাকে ভেঙে দেয়। কি করে? ডিনেচার। এখানে দেখো একটা শব্দ দেখতে পাচ্ছ, ডিনেচার, মানে প্রোটিন কি অনেক পেঁচিয়ে থাকে। প্রোটিনের যদি তোমরা গঠনটা দেখো, ধরো হাজারখানার প্রোটিনের গঠনটা কি, বেসিক ইউনিটটা কি? অ্যামাইনো অ্যাসিড, আমরা জানি সবাই। অ্যামাইনো অ্যাসিড গুলো একে অপরের সাথে জুড়ে জুড়ে একটা প্রোটিনের চেন তৈরি করে। ধরো একটা অ্যামাইনো অ্যাসিড, আর একটা অ্যামাইনো অ্যাসিড, আর একটা অ্যামাইনো অ্যাসিড, আর একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম পেপটাইড বন্ড দ্বারা জুড়ে জুড়ে একটা কি তৈরি করে?
একটা প্রোটিনের চেন তৈরি করে। এইবারে এই যে পেপটাইড চেন বা প্রোটিনের যে চেনটা, এটাই কি হয়, বিভিন্নভাবে পেঁচিয়ে যায়, বিভিন্নভাবে পেঁচিয়ে অবস্থান করে। তো এই ঘটনাটার ফলে কি করে, তাহলে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা পেপসিন, এরা কি করে, পেপসিনের কাজ হচ্ছে কি প্রোটিনটাকে ডিনেচার করা, ভেঙে দেওয়া, পার্শিয়ালি আংশিক হচ্ছে গিয়ে হাইড্রোলাইজ করে, করে কি তৈরি করে, তৈরি করে কিছু প্রোটিওজ, পেপটোনস এবং পলিপেপটাইড তৈরি করে। পলি মানে অনেকগুলো, পেপটাইডের চেন তৈরি করে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে এক একটা লম্বা লম্বা পলিপেপটাইড চেন তৈরি করে। কিন্তু এই পলিপেপটাইড, প্রোটিওজ বা পেপটোন, এই উপাদানগুলোকে আমাদের ক্ষুদ্রান্ত শোষণ করতে পারে না। ক্ষুদ্রান্তের সেই ক্যাপাসিটি নেই, সেই ক্ষমতা নেই যে প্রোটিওজ বা পেপটোন বা পলিপেপটাইড একটা লম্বা চেনের হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডের চেনকে শোষণ করে রক্তের মধ্যে ঢুকিয়ে নেবে। তাহলে কি হবে, ইন্টেস্টাইনের মধ্যে বা ক্ষুদ্রান্তের মধ্যে যে হচ্ছে গিয়ে লুমেন অংশটা রয়েছে, সেখান থেকে তাহলে প্রোটিনটা ভেতরে ঢুকবে কি করে, শরীরের ভেতরে প্রবেশ করবে কি করে? হ্যাঁ, লুমেনের মধ্যে রয়েছে মানে তুমি বলতে পারো হ্যাঁ আমার তো শরীরে ঢুকেই গেছে, ক্ষুদ্রান্তের মধ্যে রয়েছে, কিন্তু সেটা তো পরের দিনকে বা হচ্ছে গিয়ে মলের মাধ্যমে বেরিয়ে যাবে। কিন্তু সেটাকে তো শোষণ করতে হবে, শোষণ করে কোথায় নিতে হবে, কোষের মধ্যে, কোষের থেকে হচ্ছে গিয়ে রক্তে যেতে হবে, এই ঘটনাটা ঘটাতে হবে। তো তাহলে পাকস্থলীর মধ্যে যে পেপসিন নামক উপাদানটা রয়েছে, যেটা তৈরি হয় পেপসিনোজেন থেকে, পেপসিনের কাজ কি, পেপসিনের কাজ হচ্ছে গিয়ে প্রোটিনকে এই উপাদানগুলো ভেঙে দেওয়া। প্রাথমিক ভাঙাটা পেপসিন করলো। তারপরে খাবারটা যখন, যেটাকে কাইম বলা হয়, সেটা পাকস্থলী থেকে যখন তার পরবর্তী অংশ, কি পরবর্তী অংশটা, স্মল ইন্টেস্টাইন, যেটাকে বাংলায় কি বলা হয়, ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তে যখন প্রবেশ করছে, তখন ওই যে প্রোটিওজ, পেপটোন বা পলিপেপটাইড, এগুলো থেকে আরো ছোট ছোট পলিপেপটাইড তৈরি হয়, ছোট ছোট পলিপেপটাইডের চেন তৈরি হয়, বা তোমরা এদিকেও দেখতে পাবে পলিপেপটাইড, এবং কিছু কিছু হচ্ছে গিয়ে ফ্রি অ্যামাইনো অ্যাসিডও তৈরি হতে শুরু করে দেয়। মানে অ্যামাইনো অ্যাসিড যেটা পেপটাইডের মধ্যে ছিল, সেটা তৈরি হতে শুরু করে দেয়। যেমন আমি একটুখানি আগেরটাতে দেখাচ্ছি। ধরে নাও এটা একটা পেপটাইড চেন, এটা একটা পলিপেপটাইড চেন, যেখানে কি আছে, অজস্র অ্যামাইনো অ্যাসিড আছে, টাইরোসিন, আর্জিনিন, লাইসিন, লিউসিন, ভ্যালিন, এরকম হয়তো পরপর জুড়ে জুড়ে এক একটা অ্যামাইনো অ্যাসিড এদিকে রয়েছে। ঠিক আছে, পেপটাইড চেনের একটুখানি আমি একটু ডিটেলে বলছি। পেপটাইড চেনের দুটো টার্মিনাল হয়, একটা হচ্ছে কি বলা হয় অ্যামাইনো টার্মিনাল, আর একটাকে বলা হয় কার্বক্সি টার্মিনাল, যেটাকে বলা হয় COO H বা COO মাইনাস। তো এই যে দুটো এন্ড হয় একটা পেপটাইড চেনের, ঠিক আছে, একটা অ্যামাইনো টার্মিনাল আর একটা হচ্ছে গিয়ে কার্বক্সি টার্মিনাল। তো তো এই যে অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইনো টার্মিনাল বা কার্বক্সি টার্মিনাল গুলো রয়েছে, এখানে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পেপটাইডেজ বা প্রোএলাস্টেজ নামক যে উৎসেচকগুলো, যেগুলো কোথা থেকে আসছে, এই চারটেই আসে হচ্ছে গিয়ে প্যানক্রিয়াস মানে অগ্নাশয় থেকে। ওরা কি করে, ওদের কাজ হচ্ছে এই পেপটাইড বন্ডগুলোকে কেটে দেওয়া। যেই পেপটাইড বন্ডটা কেটে দেবে কি হবে, 1 নম্বর, ধরে নাও 2টো, 3টে, 4 নম্বর, 5, 6, 7। তো পরবর্তী যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হবে, মানে ধরা যাক একটা পেপটাইড বন্ড যদি কেটে দেয় কোনোভাবে ওই নম্বরটা, 1 আর 2 এর মাঝেরটা, তাহলে কি হবে, 2, 3, 4, 5, 6, 7, তার একটা কার্বক্সি টার্মিনালটা রয়েছে, আর এই দিকে চলে এলো অ্যামাইনো টার্মিনালটা, মানে শেষ প্রান্তটা। তাহলে এই 1 নম্বর, এবারে এরা কারা ছিল, এটা হচ্ছে
2, ধরে নিচ্ছি এই নামগুলো আমি আর ভ্যালিন বা আইসোলিউসিন কিছু ওগুলো দিলাম না, 5, 6, 7 এই অ্যামাইনো অ্যাসিডগুলো তো ছিল। তাহলে কোন অ্যামাইনো অ্যাসিডটা বেরিয়ে গেল? 1 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু কেটে বাদ চলে গেল। 1 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা বেরিয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল? ফ্রি একটা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডকে এরকম ভাবে লেখা হয়, পুরোটা না লিখে এ তার মাথায় দুটো দাগ দিয়ে দেওয়া হয় শর্টে। তো এই যে অ্যামাইনো অ্যাসিডটা বেরোলো, তার মানে প্রোটিনের এই ঘটনাটা কিন্তু 3 আর 4-এর মাঝখানে পেপটাইড বন্ডটাকে হতে পারতো। তাহলে কি তৈরি হতো? 3 আর 4-এর মাঝখানে যদি হতো, 1, 2, 3-র একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হতো, মানে একটা ছোট্ট পেপটাইড বন্ড, পেপটাইড চেন তৈরি হতো, 1, 2 এবং 3 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত। আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেকটা পেপটাইড বন্ড তৈরি হতো, যেটা হচ্ছে কি থাকতো তার মধ্যে 4, 5, 6 আর 7 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা। তো এই কাজগুলো কি? তাহলে এই যে উৎসেচকগুলো রয়েছে ওরা কি করে? মেনলি প্রধানত কাজ কি? এই পেপটাইড বন্ডগুলোকে ভেঙে দেওয়া। ভাঙতে ভাঙতে কি করে? ভাঙতে ভাঙতে ওদের কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলোকে পেপটাইড বন্ড থেকে খুলে খুলে বার করে ফ্রি করে দেওয়া, যাতে সেই ফ্রি অ্যামাইনো অ্যাসিডটা রক্ত এর মধ্যে যাতে সহজে প্রবেশ করতে পারে, প্যানক্রিয়াটিক কোষগুলো যাতে, ইন্টেস্টাইনের কোষগুলো যাতে সেটাকে শোষণ করতে পারে। এইবারে দেখো এখানে কিছু ইন্টারেস্টিং নাম আছে। কি ধরনের নাম? এখানে যদি প্যানক্রিয়াটিক উৎসেচকগুলোর নামগুলো দেখি আমরা, ট্রিপসিন বলে একটা উৎসেচক আছে, কাইমোট্রিপসিন বলে একটা উৎসেচক আছে, কার্বক্সিপেপটাইডেস বলে একটা উৎসেচক আছে, প্রোএলাস্টেস বলে একটা উৎসেচক আছে। এই উৎসেচকগুলোর প্রত্যেকটারই একটা নির্দিষ্ট নির্দিষ্ট কাজ আছে। কোন ধরনের পেপটাইড বন্ড কোথায় কাটবে তার হচ্ছে গিয়ে কাজগুলো সেই অনুযায়ী হচ্ছে গিয়ে এতগুলো উৎসেচক রয়েছে। না হলে একটা উৎসেচকই প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে বেরোতে পারতো এবং পুরো প্রোটিনটাকে টুকরো টুকরো করে দিয়ে তার অ্যামাইনো অ্যাসিডগুলোকে ফ্রি করে দিতে পারতো পেপটাইড বন্ডগুলোকে ভেঙে। কিন্তু আমি একটা উদাহরণ হিসাবে দেখাচ্ছি, কার্বক্সি পেপটাইডেস নামটার মধ্যেই দেখো কি রয়েছে? কার্বক্সি। কার্বক্সি পলিপেপটাইডেস রয়েছে বা কার্বক্সি পেপটাইডেস। এই কার্বক্সি পেপটাইডেস কোন বন্ডটাকে ভাঙবে? কার্বক্সি পেপটাইডেস এই যে কার্বক্সি এন্ডের যে বন্ডটা, মানে যে পেপটাইড বন্ডটা রয়েছে বন্ধনটা, এইটাকে ভাঙে। কার্বক্সি পেপটাইডেস কোনটাকে ভাঙবে? পরের ধাপেতে গিয়েও এইটাকে ভাঙবে। মানে বেসিক্যালি বলতে গেলে 7 নম্বরটা অনেক আগেই বেরিয়ে যেত হয়তো। এখান থেকে যদি ওইটাকে ভাঙতো 7 নম্বরটা বেরিয়ে যেত, তখন এইটা থাকতো না, তখন এই 6 নম্বরটা কার্বক্সি বন্ড হতো, এটাকে কেটে দিত। 5 নম্বরটা দিকে কার্বক্সি রয়েছে, তারপরে 5 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা ফাঁকা হয়ে যেত, তারপরে 4 নম্বরটা খালি হয়ে যেত, তারপরে 3 নম্বরটা বেরিয়ে যেত। এইভাবে কিন্তু আস্তে আস্তে অ্যামাইনো অ্যাসিডগুলো বেরোতে থাকতো। বুঝতে পারলে? তাহলে এই অনুযায়ী হচ্ছে গিয়ে প্রত্যেকটা উৎসেচকেরই কিন্তু ট্রিপসিন আবার কিন্তু এই কার্বক্সেন থেকে কাটে না, ট্রিপসিন মাঝখান থেকে যে কোনো জায়গা থেকে কেটে দেয়। তো এই রকম বিভিন্ন হচ্ছে গিয়ে ফাংশন রয়েছে। তো কার ফাংশন ওগুলো? ওগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটাই যে আমাদের উৎসেচক রয়েছে। দেখো আরেকটা উৎসেচকের নাম দেখো এখানে রয়েছে অ্যামাইনো পেপটাইডেস। অ্যামাইনো পেপটাইডেসের কাজ কি? অ্যামাইনোর দিকে যে বন্ডগুলো ছিল, মানে এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড গুলোকে কাটতে কাটতে যেত। প্রথমে 1 বেরোতো, অ্যামাইনো পেপটাইডেস 2 আর 3-এর বন্ডটাকে কেটে দিত, 2 বেরিয়ে যেত। তখন 3 নম্বরটা হচ্ছে কি অ্যামাইনো টার্মিনাল হয়ে গেল, তাহলে 3 আর 4-এর মাঝখানের যে পেপটাইড বন্ড সেটাকেই কেটে দিল। এই করতে করতে ভাঙতে ভাঙতে আলটিমেটলি আমার প্রোটিনটার মধ্যে যে একটা কমপ্লেক্স জটিল প্রোটিন ছিল, সেটা হচ্ছে কি একদম ছোট ছোট পেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে পরিণত হলো। তারপরে ইন্টেস্টিনাল লাইনে কি হলো? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে গিয়ে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিডগুলো রক্তে প্রবেশ করবে। অ্যাক্টিভ কেন? অ্যাক্টিভ হচ্ছে গিয়ে কারণ যেখানে এনার্জির দরকার পড়বে। ওকে, প্যাসিভ ট্রান্সপোর্ট নয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যেমন এখানে একটা ছোট্ট ছবির মধ্যে দিয়ে দেখানো আছে। ধরে নাও আমরা কি করছি, হোল প্রোটিনটাকে হচ্ছে গিয়ে চিবোচ্ছি। হোল প্রোটিনটা চেবানোর পরে সেটা হচ্ছে কি একটু সরল হলো, তারপরে সেটা এনজাইম দ্বারা ভেঙে টুকরো টুকরো হলো পেপসিনের দ্বারা,
তারপরে আরো ছোট ছোট টুকরোয় ভেঙে গেল, তিনটে, দুটো, একটা করে অ্যামাইনো অ্যাসিড যুক্ত এক একটা ছোট ছোট প্রোটিনের পোর্শন তৈরি করলো। তারপরে প্রত্যেকটাই ফ্রি অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল, যে ফ্রি অ্যামাইনো অ্যাসিডটা কোথায় ঢুকে যায়? রক্তে ঢুকতে পারে। এই ঘটনাটা হচ্ছে গিয়ে জটিল একটা প্রোটিন থেকে, ডায়েটারি প্রোটিন থেকে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়ার গল্প। তো এই ঘটনাটা চলতে থাকে। অ্যাবজর্পশনটা পরের দিনকে আমরা আলোচনা করবো, একটু টাইমলি জয়েন করো, এটাই হচ্ছে গিয়ে রিকোয়েস্ট থাকবে। সো দিস ইজ অল ফর টুডে। ওকে, আজকে অ্যাবজর্পশনটা আলোচনা করা সম্ভব। থ্যাংক ইউ এভরিওয়ান, ইউ ক্যান লিভ। ওকে, ইটস অলরেডি 2:45 হয়ে গেছে। কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা ক্লাসের শুরুতেই হচ্ছে গিয়ে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? নেক্সট দিনে মনে করে পরের দিনকে আমরা অ্যাবজর্পশন অফ প্রোটিন এবং লিপিডের কি করে ডাইজেশন হয় এবং অ্যাবজর্পশন হয় ফ্যাটের, সেটা আমরা দেখব। স্কুলগুলোকে রিকোয়েস্ট করবো একটুখানি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে। সিথি, শিবপুর দিয়ে দিয়েছে, নসিগ্রামকে একটু রিকোয়েস্ট করবো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে।